40 বছর আগের সেই যাত্রাটি ছিল মূলত একটি ঝাঁকুনিপূর্ণ বাসযাত্রা। চীনের মাটিতে কানাডিয়ান বাবা ছেলের গল্পটা সত্যিই চমকপ্রদ। সিচাংয়ের যে পথে বাবা যাত্রা করেছিলেন সেই একই পথে ছেলেও গেলেন 40 বছর পর। মাঝখানে বদলে গেছে অনেক কিছু। সেই গল্পই বলছেন আমাদের বেইজিং সহকর্মী খোং চিয়া প্রেমা। চলতি বছর হল ছিংহাই সিজাং রেলপথ চালু হওয়ার 20তম বার্ষিকী। কানাডার যুবক কুইলমে সেন্ট আমাউন্ট মালভূমির সেই পথে যাত্রা শুরু করেন যে পথে তার পিতা 40 বছর আগে চলেছিলেন। যাত্রা পথে তিনি স্কাই ট্রেনে চড়েছেন, হৌসিলে সিজাং হরিণের দেখা পেয়েছেন এবং সিজাংয়ের বাস্তুতন্ত্র ও মানুষের জীবনে ঘটে যাওয়া নাটকীয় পরিবর্তনগুলো সচক্ষে দেখেছেন। 1987 সালে আমার বাবা সিজাংয়ে এসেছিলেন। ছবির ব্যক্তি আমার বাবা। তিনি বাসে চড়ে লাসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সময় গড়ানোর সাথে সাথে নিচে লাসা ভ্রমণের ইচ্ছা আমার মনে জাগ্রত হয়। 40 বছর আগে কুলমের পিতা সিলভেন সেন্টারমাট, যিনি একজন বিদেশি পণ্ডিত, উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের কর্মুট থেকে দক্ষিণ পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। 40 বছর আগের সেই যাত্রাটি ছিল মূলত একটি ঝাঁকুনিপূর্ণ বাসযাত্রা। তবে ছিংহাই সিজাং মালভূমির মনোরম দৃশ্য অবিস্মরণীয় এবং তার স্মৃতিতে গভীরভাবে খোদাই হয়ে আছে। কুলমে তার বারবার অক্সিজেনের অভাব, তুষার ঝড় এবং ইয়াগের মাখনের চায়ের গল্প শুনে শুনে বড় হয়েছেন। গত মে মাসে কুলমে তার পিতার পন্থাঙ্ক অনুসরণ করে 2 প্রজন্মের একটি অভিন্ন স্বপ্ন পূরণ করতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ছিংহাই সিজাং রেলপথে ছিংহাই প্রদেশের সিনিং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলেন। দীর্ঘ হুইসেলের মধ্যে ট্রেনটি স্টেশন থেকে মসৃণভাবে চলতে শুরু করতে কুলমে নতুন করে উপলব্ধি করলেন তার পিতার মনে থাকা সেই ঝাঁকুনিপূর্ণ ও কান্নে দ্বারা লাগানো শব্দে জোড়া বাসটি লাসার দিকে দ্রুতগতিতে ছুটে চলা আধুনিক এই ট্রেনটি থেকে সম্পূর্ণ আলাদা। জানালার বাইরের দৃশ্যটা ছিল যেন অন্য কোনো গ্রহের। মনে হচ্ছিল যেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে এসে পড়েছি। স্পষ্টতই 40 বছর আগের পরিস্থিতি এখনকার চেয়ে অনেক খারাপ ছিল। ট্রেনটি পশ্চিম দিকে এগিয়ে সানজিয়াংয়ুয়ান জাতীয় উদ্যানের অন্তর্গত হৌ-শিল্প প্রকৃতি সংরক্ষণ এলাকায় প্রবেশ করে। এটি চীনে প্রথম শ্রেণীর সংরক্ষিত প্রাণী বিরল তিব্বতী হরিণের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। উদাওছু প্রকৃতি সংরক্ষণাগারের কাছে কুলমে বিখ্যাত বন্যপ্রাণী করিডোরটি দেখতে পেলেন। এটি একটি প্রশস্ত রেল সেতু, যার নিচে বিশাল ফাঁকা জায়গা রয়েছে। এটি বিশেষভাবে বন্যপ্রাণীর স্থানান্তরের জন্য তৈরি করা হয়, যাতে প্রাণীরা নিরাপদে রেল লাইনের নিচ দিয়ে চলাফেরা করতে পারে। বিংশ শতাব্দীর 90-এর দশকে হৌশিলে তিব্বতী হরিণের সংখ্যা 20,000-এরও কম ছিল। এখন এদের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। ছিংহাই সিচাং রেলপথ কর্তৃপক্ষ তিব্বতী হরিণের চলাচলের সুবিধার জন্য 33টি বিশেষ পথ তৈরি করেছে। রেলযাত্রীরা প্রায়শই এই পথে বন্যপ্রাণী দেখতে পান। আমি বিশ্বাস করি এই সব প্রচেষ্টা সার্থক হয়েছে। 20 ঘণ্টাও বেশি সময় ধরে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ট্রেনটি অবশেষে তার চূড়ান্ত গন্তব্য লাসায় এসে পৌঁছাল। কুলমে তার পিতার বর্ণনা করা সেই প্রাচীন মালভূমি শহরে এসে পৌঁছালেন। তিনি তিব্বতী বাড়িগুলো খোলে দেখলেন, মাখনজা পান করলেন এবং রাজকুমারী ওয়েনচং মহাকাব্যের একটি সরাসরি মোজায়ন উপভোগ করলেন। তিনি বললেন, লাসা হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি আধুনিকতাকেও গ্রহণ করছে বলে মনে হচ্ছে।
লাসাল বোদারা প্রাসাদ স্কয়ারে কুলমে একটি চিঠি বের করলেন, যেটি তার পিতা তাকে পৌঁছে দিতে বলেছিলেন। চিঠির প্লাবক হিসেবে শুধু লাসা লেখা ছিল। চিঠিতে সেলভেন স্মরণ করেছেন যে 1987 সালে 20 বছর বয়সে তিনি নিজের চোখে লাসা দেখার জন্য পাহাড় নদীর বাধা পেরিয়ে সেখানে গিয়েছিলেন। চিঠিতে আরও লেখা আছে, আমার ছেলের পদচিহ্নই আমার পদচিহ্ন। 40 বছর পর স্বাস্থ্যগত কারণে সিলভেন তার অত্যন্ত প্রিয় এই ভূমিতে আর পা রাখতে পারেনি। তিনি তার ছেলের উপর এই যাত্রার ভার অর্পণ করেন এই আশায় যে তার ছেলে এক পরিবর্তিত সিজাংয়ের অভিজ্ঞতা লাভ করবে। ক্রমাগত প্রসারিত হতে থাকা আকাশপথ রেলওয়ে সচোখে দেখতে পাবে এবং তার তখনকার দৃঢ় সংকল্প ও লাসার প্রতি তার বর্তমান গভীর অনুরাগ উপলব্ধি করতে পারবে। প্রেমা স্যামজি, বেজিং থেকে।